আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক চর্চা.com। সোহরাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, শুভ সকাল। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে জানিয়ে রাখি যে ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আমরা যেসব জাতীয় দৈনিকে বিভিন্ন রকম সংবাদ প্রচার হয়ে থাকে সেই সংবাদ শিরোনামগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর হেডলাইন, টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও 2005-06 থেকে 2015-16 অর্থবছর পর্যন্ত বাংলাদেশে নিয়মিত আয়কর দিয়েছেন। আরেকটি হেডলাইন, সুপার 4-এ সুপার সূচনা। ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধের মুখে রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসি উত্তরণ। আরেকটি শিরোনাম, রাজনীতিবিদ সফর সঙ্গী হওয়ায় নানা আলোচনা। ভারতীয় রাজনীতিকের হুঙ্কার, চট্টগ্রাম বন্দর দখলে নিতে হবে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, পোষ্য কোটা ইস্যুতে গভীর রাতেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, জানিয়েছেন তারেক রহমান। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, মাজার দরগা ভাঙা, অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে কারা, ধোঁয়াশামুক্ত হতে চায় জনগণ। সংখ্যানুপাতিক ভোট হবে কিনা তা নির্ধারণ করবে জনগণ, সালাউদ্দিন আহমেদ। শাপলা চত্বরের আলেমদের রক্তে ছিঁড়িবে এই 24-এর গণঅভ্যুত্থানের সফলতা। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, এস আলমের 1,18,000 কোটি টাকায় এখন কুঋণ। আরেকটি শিরোনাম তারা করেছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন সুপারিশ থাকলে দেবেন বিশেষজ্ঞরা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা, যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। আরেকটি হেডলাইন, খেলা নিয়ে, সুপার 4-এ বাংলাদেশের সুপার জয়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি, রাজনৈতিক মতামত সমন্বয়ের চিন্তা। দুরন্ত, সাইপ হৃদয়, দারুণ জয় পেয়েছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতায় বেশ কিছু পরামর্শ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, পাল্টে যাবে রাজনীতির হিসাব, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র, শঙ্কা উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে। আরেকটি শিরোনাম তারা করেছে, 3 নির্বাচন সংশ্লিষ্টদের বিচার হবে যে প্রক্রিয়ায়। তারেক রহমান বলছেন, দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ, একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ। তারা প্রশ্ন তুলেছে, তারা হয়তো একীভূত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, বল এখন সরকারের কোর্টে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ, বিশ্বকে ঐক্য দেখাতে 3 দলের নেতাদের সঙ্গে নিচ্ছেন ডক্টর ইউনূস। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চাই স্টারলিং, অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। আরেকটি শিরোনাম তারা করেছে, ঘুষ নিতে ইউসিবির ঋণও পাইয়ে দিতেন জাবেদ। দৈনিক দেশ রূপান্তর, দারুণ জয়ে শুরু সুপার 4, দেশের বিবাদ মেটাতে বিদেশে গিয়েও মেটানোর সুযোগ রয়েছে, লুটের পর হরিলুট। আরেকটি সংবাদ তারা করেছে এটুআই প্রকল্প নিয়ে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, চট্টগ্রাম বন্দর নিয়ে। তারা বলছে, প্রতিযোগিতা ছাড়াই এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেয়ার জোর প্রস্তুতি। 1 বছর আগে থেকেই বন্ধ আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা। দ্য ডেইলি স্টারের মেন হেডলাইন্স, ইন্ডিপেন্ডেন্ট কমিশন নিডেড টু মেক ফুলিশ প্রো পিপল, সেজ স্পিকার্স অ্যাট স্টার রাউন্ড টেবিল। আরেকটি হেডলাইন তারা করেছে, ওয়ার্ল্ড শুড নট বি ইন্টিমিডেট বাই ইসরায়েল। দ্য নিউ এজ, তাদের মেন হেডলাইন হচ্ছে, পোর অ্যাক্সেস শার্টস আউট সেভারাল লাক্স উইথ ডিসএবিলিটিস। অ্যানাদার হেডলাইন্স, US for reforms for strong fiscal transparency in Bangladesh. Another headlines, Jamaat using tactics to obstruct fools, said BNP. তো সৌরভ ভাই, এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলো, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আসলে শিরোনাম হয়েছে। আমরা শুরুতে একটু খেলা নিয়ে আলোচনা করতে চাই। গতকালকে সংবাদ নিয়ে আলোচনা করি, কারণ অনেক প্রতিদিনই আমরা অনেক দুঃসংবাদ দেখি, অনেক উদ্বেগের
উদ্বেগজনক খবর দেখি। সুতরাং এই যে সুপার 4-এ বাংলাদেশ জয়ী হলো, এটি অভাবিত না হলেও নাটকীয়, কারণ বাংলাদেশ হেরেও যেতে পারত। এবং গত বছর তো গতবারে তো এশিয়া কাপ জিততে গিয়েও জেতেনি। সুতরাং আমরা এবার আশা করব যে এশিয়া কাপ বাংলাদেশের হাতে আসবে। কিন্তু খেলাটা যেটা আমরা দেখলাম যে একেবারে যেটা সহজে জয় করার ছিল, সেটা শেষ মুহূর্তে এমন এক ধরনের স্নায়ুযুদ্ধ বা একবার দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটলো। আসলে এরকম হওয়ার কারণটা কি? মানে ক্রিকেট কিন্তু অনিশ্চিত খেলা, সুতরাং এটি যে আবার যদি আমরা জয় না পেতাম তাহলেও কিন্তু আরেক ধরনের হিসাব নিকাশ করতাম। প্রথমত হচ্ছে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশ টিমের সকল সদস্যকে এবং তাদের উৎসাহিত করতে চাই ভবিষ্যতে আরও ভালো খেলার জন্যে। এই খেলায় বা এর আগের খেলায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটি কৌশলে এবং বোলিংয়ে বা ব্যাটিংয়ে, সেটা তারা শুধরে নেবেন। এবং বাংলাদেশ যেসব ক্ষেত্রে বিশ্ব দরবারে এক ধরনের জায়গা করে নিয়েছে, সেটা ক্রিকেট কিন্তু অগ্রগণ্য, কারণ অন্য সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয়। ক্রিকেটের যে এই সুনাম এবং যে অর্জন, সেটা যাতে ধরে রাখা যায়, সামনে এগিয়ে নেওয়া যায়, আমি মনে করি যে সেটা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষেরই একটা বড় অর্জন হবে, বড় প্রাপ্য। গতকালের এই জয় কি আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগায়? না, অবশ্যই আশা জাগায়। আপনার যে কোনো পদক্ষেপ পরবর্তী পদক্ষেপে পরবর্তী অর্জনকে তো শক্তি যোগায়, আশা জাগায়, উৎসাহিত করে। তো আমরা আশা করি যে সুপার 4 থেকে সুপার 2, তারপর আমরা চ্যাম্পিয়ন হব। জি, আমরা আরেকটি শিরোনাম দেখলাম যে টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের ক্ষমতাসীন যে লেবার পার্টি তার এমপি, তাকে নিয়ে এক ধরনের একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে তিনি নিজেকে ব্রিটিশ দাবি করলেও আসলে বাংলাদেশে তার সব কিছুই ছিল। তার এনআইডি যদি বলি, পাসপোর্ট যদি বলি, এমনকি আজকে যে সংবাদ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি নিয়মিত বাংলাদেশে করও দিয়েছেন 2005 থেকে 2016 সাল পর্যন্ত। তার ফ্ল্যাট রয়েছে, তার জমি জমা রয়েছে। এখন দুটো, এখানে যদি কোনো দুর্নীতির মাধ্যমে তিনি এগুলো করে থাকেন, সেটা বাংলাদেশে আইনে তার বিচার হবে বা তাকে জবাবদিহি করতে হবে। আর ব্রিটেনের আইনের তার এখানে এনআইডি করা, তার এখানে ফ্ল্যাট কেনা, তার এখানে আয়কর দেয়া, সেটা যদি ব্রিটেনের আইনে কোনো বাধা না থাকে, তাহলে ব্রিটিশ সরকার কিন্তু তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যদি সেই আইনে বাধা থাকে, একজন এমপি হিসাবে বা একজন মন্ত্রী, তিনি তো কিছুদিন মন্ত্রীও ছিলেন, আর সেখানকার আইন দেখবে। পুরো বিষয়টি হচ্ছে যে আইন তিনি ভঙ্গ করছেন কিনা। দৃশ্যত বাংলাদেশে আইন ভঙ্গ করেছেন, এখন ব্রিটেনে আইন ভঙ্গ করেছেন কিনা, আবার তার আইনজীবী বলেছেন এগুলো। তার আগের রিপোর্টে, প্রথম আলোর প্রথম প্রতিবেদনে তাদের প্রতিক্রিয়া দেখলাম যে এগুলো তিনি এই ডকুমেন্টগুলো সত্য নয় বলে, মানে ভুয়া বলে দাবি করেছেন। তার আইনজীবী এটাও বলছেন তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে। না, এখন হয়রানি করা হচ্ছে, উদ্দেশ্য তো খুঁজতেই পারে যে কারো বিরুদ্ধে, কিন্তু কথা হচ্ছে সে সত্য না মিথ্যা। প্রথমত হচ্ছে যে তাদের প্রমাণ করতে হবে যে এই অভিযোগগুলো, যেসব দলিল প্রমাণ দেখানো হয়েছে সেগুলো সত্য নয়। তো সেটা আদালত বিচার করবে যে কার দাবি সঠিক। মানে এমনিতে আইন বা সাধারণ সাদা চোখে দেখলে আমরা কিভাবে বলতে পারি যে এটা তো তিনি একজন ব্রিটিশ নাগরিক, তিনি এক এমপি, তিনি মন্ত্রী পদমর্যাদা ছিলেন, তার কি আসলে বাংলাদেশে এই সব রুট যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো কি আসলে থাকার কথা না? এখন এখানে কিন্তু আছে যে 2016 সাল পর্যন্ত, এরপরে তিনি মন্ত্রী হয়েছেন, কিন্তু তারপরে। দ্বিতীয় হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশ অনুমোদন করে এবং ব্রিটেনও অনুমোদন করে। সুতরাং সেখানে দ্বৈত নাগরিকত্বের কোনো বাধা নয়। তো যেমন বাংলাদেশের আইনে নির্বাচনী যে আচরণবিধি, সেখানে কিন্তু আছে যে অন্য দেশের নাগরিক হলে বাংলাদেশে জনপ্রতিনিধি হতে পারবেন না। এখন ব্রিটেনেও যদি সেই আইন থাকে তাহলে তিনি সেখানে আইন ভেঙেছে, আর যদি না থাকে তাহলে অন্য অভিযোগ থাকতে পারে তার বিরুদ্ধে, বা সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু সেখানকার আইন যদি বাধা না দেয় যে সেখানকার কোনো মন্ত্রী বা সংসদ সদস্যের বা বিদেশের সম্পত্তি থাকতে পারবে না। সম্পদ কিভাবে অর্জন করা হয়েছে সেটা অন্য প্রশ্ন,
কিন্তু সম্পদ থাকতে পারবে কি পারবে না সেটা ব্রিটিশ আইন কি বলে সেটা। আর আমাদের এখানে আইন তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেখানে হচ্ছে যে তিনি যে অবৈধভাবে মানে বা অনিয়ম করেই এই সম্পদ নিয়েছেন, বিশেষ করে ফ্ল্যাটের ব্যাপারে, তার ফ্ল্যাট না প্লটের ব্যাপারে, যে তার এবং তার আরও কয়েকজনের, তার পরিবারের সেই প্রশ্ন এসেছে। এখন সবটাই আইনের উপর আমরা ছেড়ে দিতে চাই, বিচারের উপর ছেড়ে দিতে চাই, এবং এই ধরনের ঘটনা অন্যদের সতর্ক করবে। আমি একটু দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে একটু জিনিস জানতে চাইবো যে আসলে এইটা কেন হচ্ছে। বাংলাদেশের অনেক নাগরিকের কথা শোনা যায় তারা হয়তো একাধিক দেশের নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আসলে কি পরিমাণ নাগরিক দুই বা একাধিক দেশের নাগরিকত্ব হোল্ড করছেন, এমন কি আসলে তথ্য রয়েছে, বা এটা কেন করছে মানুষ? এটা কি আসলে দেশে সুরক্ষার অভাবে বা অনেকগুলো কারণে? যেমন বাংলাদেশ এটা উৎসাহিত করেছে যে বিদেশে যারা থাকেন তারা ওখানকার নাগরিক হয়ে যেসব সুযোগ সুবিধা পান, বিশেষ করে তারা যে অর্থ উপার্জন করেন সেটা বাংলাদেশে বিনিয়োগ করবেন, বাংলাদেশে পাঠাবেন, এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা এর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন, বা বৈদেশিক মুদ্রার তহবিল বাড়বে। এটা হচ্ছে বাংলাদেশের নীতি। কিন্তু পরবর্তী এটার এই আইনের অপব্যবহার করা ভারতে কিন্তু এটি করা হয় না। ভারতের যারা নাগরিক, যারা প্রবাসে থাকে, তারা এনআরআই হিসাবে পরিচিত, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিতে পারে না। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। কিন্তু বাংলাদেশে এটা অনুমোদন করে আসছে। বাংলাদেশের আইনে যেটা আছে যে বিদেশে দ্বৈত নাগরিক হলে, অন্য দেশের নাগরিক হলে বাংলাদেশের জনপ্রতিনিধি হতে পারবেন না। সেটা এই কারণে, কারণ ওই ব্যক্তির তো ওই রাষ্ট্রের প্রতিও আনুগত্য থাকে। তা বাংলাদেশের নীতি পরিচালনা করবেন, বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারক হবেন, মন্ত্রী এমপি হবেন, তিনি অন্য দেশে আনুগত্য থাকবে অন্য দেশের প্রতি। এটি কি বলে আইনানুগ নয়। সুতরাং আইনের দুর্বলতা আছে আমাদের। জি, আরেকটি সংবাদ দেখছিলাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজকে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন। বলা হচ্ছে তার সফর সঙ্গী হচ্ছেন 3টি রাজনৈতিক দলের 4 জন গুরুত্বপূর্ণ নেতা। কেউ কেউ বলছেন যে বিশ্বকে ঐক্য দেখাতেই এই রাজনৈতিক দলের নেতাদের নেওয়া হচ্ছে। আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কি এটা আসলে বিবেচনার সুযোগ রয়েছে, কিংবা এটা নিয়ে এত কৌতূহলের কারণটা কি? না, কারণটা হচ্ছে জুলাই সনদ নিয়ে যে আলোচনা চলছে সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি, এবং যে লক্ষ্যে পৌঁছার কথা, অর্থাৎ এ ব্যাপারে সবাই একমত হতে পারেনি। যে 3টি দলের 4 জন নেতা গিয়েছেন, সেই 3টি দলের মধ্যেই বেশ প্রবল বিরোধ আইনি সম্মতি দেওয়ার ব্যাপারে। জুলাই সনদকে কীভাবে আইনি সম্মতি দেওয়া হবে, কেউ বলছেন সাংবিধানিক আদেশে, কেউ বলছেন নির্বাচনের পরে জাতীয় সংসদ সেটা অনুমোদন দেবে, এবং কেউ বলছে গণভোট। সুতরাং এটার কৌতূহল তো থাকা স্বাভাবিক যে দেশের মাটিতে না হলেও বিদেশে জাতিসংঘে যেও যদি এটা সমস্যার সমাধান হয়, এবং এই 4 নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপ আলোচনা শুধু জাতিসংঘের অধিবেশন নিয়ে হবে না, নিশ্চয়ই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হবে, সামনের নির্বাচন নিয়ে হবে। সেক্ষেত্রে জুলাই সনদের বিষয়টিও আসবে। আর আপনি যেটা বলছেন জাতীয় ঐক্য দেখানো, এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ সেখানে এক ধরনের আমাদের প্রবাসীদের মধ্যে তো সব পক্ষের লোক আছে। আওয়ামী লীগের সমর্থক আছে, বিএনপির সমর্থক আছে, জামাত ইসলামের সমর্থক আছে, তরুণ এনসিপির সমর্থক আছে। সুতরাং সেখানে যদি দেখানো হয় এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একটা ঐক্য আছে এখনও, আর সেটা একটা বার্তা দেবে প্রবাসীদের মধ্যে। এটা বিদেশিরা এসব নিয়ে খুব একটা ভাবে বলে মনে হয় না। আর যদি যেহেতু এই সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মতি নিয়ে হয়ে এসেছেন, সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে ঐক্য আছে সেটা দেখাতে পারেন, বা তাদের এই অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে সেটাও দেখাতে পারেন। কারণ ইতিমধ্যে দেশে বিদেশে নানা রকম খবর এসেছে যে, এবং সরকারের অবস্থান গত বছর আগস্টের পরে যেরকম তার সুদৃঢ় অবস্থান ছিল, এখন তো অনেক ব্যাপারেই তাদেরকে অনেকে প্রশ্ন করছেন। সুতরাং সেটা যদি প্রধান উপদেষ্টা দেখানোর জন্যও করে, আমি তো মনে করি সেটা ইতিবাচকই। কিন্তু আপনি যে নির্বাচনের প্রশ্ন তুললেন, কিংবা যে পিআর পদ্ধতি নিয়ে একটা বিতর্কের কথা এখনো শোনা যাচ্ছে,
এই যে এক এক হচ্ছে আলোচনার টেবিলে কথা বলা, অন্যদিকে ওর কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলন, সেইটাকে কিভাবে দেখছেন? এটাকে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিতে পারে? আমার মনে হয় না নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিতে পারে, এবং রাজনৈতিক দলগুলো এরকম কি বলে অদূরদর্শিতার পরিচয় দেবে সেটা মনে হয় না। তারপরে যদি কোনো দল দেয় সেই সেই ভার কিন্তু তারা বহন করতে পারবে না, কারণ নির্বাচন যে ভণ্ডুল হোক এই দায়িত্ব কে নেবে এখন? এবং যেখানে দলীয় সরকার নেই, দলীয় সরকারের সময় যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অন্যান্য দলগুলো তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নির্বাচনকে প্রভাবিত করবে, নির্বাচনকে কি বলে জবরদস্তি করবে, আর সুতরাং এই নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না। কিন্তু এখানে কার বিরুদ্ধে অভিযোগ করবে? তাহলে কিন্তু পুরো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়। এটা আসলে জনসমর্থন আদায়ের একটা কৌশল, আর নিজের শক্তি প্রদর্শনের একটা কৌশল। শক্তি মানে জবরদস্তি না, শক্তি মানে হচ্ছে তার সাংগঠনিক রাজনৈতিক শক্তি। তো এটা যে কোনো দল দিতে পারে, এবং জামাত সহ কয়েকটি দল রাজপথের কর্মসূচি দিয়েছে, বিএনপিও অক্টোবরের মাঝামাঝি কর্মসূচি নেবে, এবং সব দলই চাইবে তার পক্ষে জনমত টেনে আনতে। এটার মধ্যে দোষের কিছু নয়। কিন্তু সমস্যা হলো, আমরা দেখলাম যে প্রথম গত বৃহস্পতিবার যে কর্মসূচির কারণে, 3টি দলের কর্মসূচির কারণে ঢাকা প্রায় অচল হয়ে গেল। আমরা আবার সেই ঘূর্ণাবর্তে চলে যাচ্ছি, যে আওয়ামী লীগের পুরো 15 বছর চলেছে এরকম কি বলে অবরোধ, সভা সমাবেশ, হরতালের মধ্য দিয়ে। এখন হরতাল অবরোধ না থাকলেও সমাবেশ করেও তো জনগণকে এক ধরনের অবরুদ্ধ করা হয়। এক ধরনের আপনি দেখুন ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, এবং নিত্য যানজট, মানে ছুটির দিনেও যেখানে যানজট সেখানে কর্মদিবসে এ ধরনের সমাবেশ করা, এবং এর বাইরে আছে পেশাজীবী, শিক্ষার্থী, এদের আন্দোলন থাকে। তো সুতরাং রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে, জনগণের অধিকার আদায়ে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, তারা জনগণের ভোগান্তি তৈরি হয় এরকম কোনো কর্মসূচি নেওয়া উচিত নয় বলে মনে করি। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরও প্রজ্ঞা, আরও বিচক্ষণতা আশা করি। জি, তারেক রহমানের একটা বক্তব্য নিয়ে একটু আলোচনা করতে চাই। তিনি বলছেন যে স্বৈরাচার পালালেও দেশে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে তিনি এই শক্তি বলতে কোন শক্তিকে বুঝিয়েছেন? এই শক্তিকে আসলে নির্বাচনকে বানচাল করার শক্তি, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করার শক্তি, এটা কোন শক্তি আসলে মাথাচাড়া দিয়ে উঠছে? বা এর সাথে আসলে যে পলাতক যে প্রধানমন্ত্রী, তার কিংবা তার দল আওয়ামী লীগের কোনো যোগসাজশ থাকতে পারে? এটা একটা দ্ব্যর্থবোধক শব্দ, যে অদৃশ্য শক্তি। এখন অদৃশ্য শক্তি যে এই বিএনপির যে নির্বাচন পরিকল্পনা, বা বিএনপির যে জুলাই সনদ নিয়ে তার যে অবস্থান, তার বিরোধিতা করছে, তাদের সম্পর্কে বলতে পারে, কিন্তু তারা তো দৃশ্যমান। অদৃশ্য শক্তি বলতে আমার ধারণা তিনি বলেছেন যারা নির্বাচন কি বলে নানা রকম ঝটিকা মিছিল করছেন, যা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে, রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা প্রকাশ করেছে, অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তিকে বুঝিয়েছে, এবং সাবেক ক্ষমতাসীনদেরই বুঝিয়েছেন। কিন্তু অদৃশ্য শক্তি তখনই মাথাচাড়া দিয়ে ওঠে যখন দৃশ্যমান শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয় এবং সংঘাত তৈরি হয় নানা রকম। তো সেই অর্থে তো বলবো যে বিএনপির সবার আগে উচিত বিএনপির নিজের ঘরের দিকে তাকানো, কারণ প্রায় প্রতিদিনই আমরা দেখি যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কেউ মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ বহিষ্কৃত হচ্ছে, কেউ তিরস্কৃত হচ্ছে। কিন্তু দলের সাংগঠনিক যে শৃঙ্খলা, সেটা কিন্তু এখনো আসেনি। 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপর এরপরও তো দলের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এক ধরনের দখলবাজি, চাঁদাবাজি আছে। একে অপরকে হেয় করার জন্য একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে। সম্প্রতি নরসিংদীতে যে ঘটনা ঘটল, যে বিএনপির দুই পক্ষের সংঘাতে একজন বৃদ্ধ মারা গেলেন, 5 জন আহত হলেন, এবং একজন সাংবাদিক সেই খবর টেলিভিশনে প্রচার করার তার উপর আক্রমণ করা হলো। তাহলে আমরা এই যে অদৃশ্য শক্তি দেখার আগে দৃশ্যমান শক্তির প্রতি নজর দেওয়া অনেক জরুরি বলে মনে করি। কিন্তু এইটা কি আসলে সাংগঠনিক দুর্বলতা, নাকি এত হাজার হাজার কর্মীর বিরুদ্ধে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু সেইভাবে শৃঙ্খলায় আনা যাচ্ছে না? আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমরা সবাই রাজা, সবাই মনে করে যে তারই এখানে
কর্তৃত্ব করা উচিত, এখানে নাকি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা আসলে কার্যকর নয় কিংবা সেরকম কোনো আসলে লোক দেখানো? আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দু একটি ব্যতিক্রম ছাড়া, যে শৃঙ্খলা বলতে যেটা বোঝায়, যে একটা চেইন অফ কমান্ড বলতে যেটা বোঝায়, সেটা নেই। এখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছেই বেশি কাজ করে। এখন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারে সে এলাকায় যে তার বেশি দাপট দেখান, যে যোগাযোগ করতে পারেন না সে কম দাপট দেখান। আর সবাই এখানে ধরেন আমাদের সমাজটা তো খুবই মানে গাঢ়বদ্ধ, যে একে অপরের সাথে খুব ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সম্পর্ক আছে। সেই সম্পর্কের জোরেও এলাকা ভিত্তিক নানা কি বলে কে কোন এলাকার সেসব দেখা হয়। একটা যে গণতান্ত্রিক যে রীতি, অর্থাৎ জনগণের সমর্থন আছে কারা, এই রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই আপনি কয়টি কমিটি, মানে বিএনপির কথাই যদি বলি, বিএনপির কতটি কমিটি আপনার কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সেখানে তো দেখা যায় যে উপরের নির্দেশে হয়েছে, অথবা কারো পছন্দ অপছন্দের। বিএনপি তো গত 13-14 মাস সময় পেল। উচিত ছিল এর মধ্যে সমস্ত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো এবং সম্মেলন করে কাউন্সিলরদের মাধ্যমে, অর্থাৎ স্থানীয় প্রতিনিধিরা যাকে নির্বাচিত করতে চায়, সে যদি ভালো না হয় পরবর্তীকালে তাকে বদল করা হবে। কিন্তু এই নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কর্মীদের হাতে দিতে হবে, জনগণের মানে তার দলীয় সাধারণ কর্মীদের হাতে দিতে হবে। এটা উপর থেকে নির্দেশিত হয়ে কোনো কমিটি হওয়াটা উচিত। কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো বারবার গণতন্ত্র চর্চার কথা বলেন, তাহলে নিজের দলের মধ্যে সেইখানে গণতান্ত্রিক চর্চাটা হচ্ছে না কেন? বাংলাদেশে তো রাজনীতির একটা বড় সংকট হচ্ছে দলের গণতন্ত্র চর্চা হয় না। এই যে পরিবারতন্ত্র বা ইত্যাদির কথা বলা হয় এই কারণেই যে এটা আরও অনেক দেশে আছে, কিন্তু সেখানে কিন্তু একটা গণতন্ত্রের শৃঙ্খলা মেনে নেওয়া হয় এবং নেতৃত্ব নির্বাচনেও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়, দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হয়, অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের এখানে সেটা দেওয়া হয় না এবং সেখানে পছন্দ অপছন্দটা অগ্রাধিকার পায়। আর বিএনপির এই মুহূর্তে আরেকটি দুর্বলতা সাংগঠনিক, সেটা হচ্ছে যে চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে। সুতরাং এই স্কাইপেতে সংগঠন পরিচালনা করা এবং শৃঙ্খলা আনা কিন্তু কঠিন। আমি তো মনে করি বিএনপি যদি সত্যিকারভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবিলম্বে দেশে ফিরে আসা উচিত। আরেকটি খবর দেখছিলাম যে পোষ্য কোটা বাতিলের দাবি নিয়ে মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে পোষ্য কোটা বাতিলের দাবি জানানো হয়েছে, যদিও ভিসি রাতেই বলেছেন পোষ্য কোটা বহালের যে সিদ্ধান্ত হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। তারপরে এই আন্দোলন কেন? আসলে রাতে বলেছেন, গতকাল রাতে, মানে এর মধ্যে ঘটনা ঘটে যাওয়ার পরে উপাচার্য অবরুদ্ধ হয়েছে, সেখানে অপ্রীতিকর হচ্ছে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখুন যে শিক্ষক যখন শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন, মানে এর চেয়ে লজ্জার, এর চেয়ে বেদনার কি থাকতে পারে? মানে সেখানে এই পরিস্থিতি তৈরি হলো কেন? এখন বিশ্ববিদ্যালয়ে করতে মানে কোটা বা এই বিশেষ সুবিধা কাদের জন্যে? বিশেষ সুবিধা হচ্ছে যারা বঞ্চিত, যারা সমাজের সবচেয়ে প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য হতে পারে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে, বিশ্ববিদ্যালয়ের কর্মী হলে তাদের সন্তানদের পোষ্যদের বিশেষ সুবিধা দিতে হবে। এই নীতি তো গণতান্ত্রিক সমাজে খাটে না বা হওয়া উচিত না। যেখানে বৈষম্যের বিরুদ্ধে এবং কোটার বিরুদ্ধে আন্দোলনই কিন্তু সরকার পতনের দিকে নিয়ে গেল, সেখানে এই ক্ষুদ্র একেবারেই সংকীর্ণ স্বার্থের কাছে আমরা কেন মানে আত্মসমর্পণ করব? আরেকটি সংবাদ দেখছিলাম যে এলডিসি উত্তরণ নিয়ে, যেখানে বলা হচ্ছে যে এলডিসি উত্তরণের জন্য আওয়ামী লীগের আমলে আসলে অনেকগুলো ভুয়া পরিসংখ্যান দেওয়া হয়েছে, যার ভিত্তিতে আসলে এলডিসি উত্তরণের চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আমরা এখন পর্যন্ত যে অর্জনগুলো করেছি, এলডিসির যে সূচকগুলো যেগুলো রয়েছে, এইটা কি আসলেই ফুলিয়ে ফাঁপিয়ে করা, নাকি আসলে আমরা এখন চাচ্ছি না বলেই এরকম বিগত সরকার দোষারোপ করা হচ্ছে? আওয়ামী লীগ আমলের পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদেরা অনেক প্রশ্ন তুলেছেন। তারপরও মোটামুটি এটা কিন্তু দেশে বিদেশে এক ধরনের বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন এবং গড় আয়ু যে বেড়েছে, হ্যাঁ,
গড় আয় যে বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, মাথাপিছু আয় যে বেড়েছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। সুতরাং সবটাই যে পরিসংখ্যানের দায় দিয়ে, মানে ভুল পরিসংখ্যানের দায় দিয়ে সবটাকে নাকচ করা, আর সেটা বোধহয় উচিত হবে না। কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে যে এলডিসি থেকে উত্তরণের পর যে সংকটগুলো বাংলাদেশ সামনে আসবে, ব্যবসায়ীদের একটা বড় উদ্বেগ যে তাদের সুবিধাটা কমে যাবে। আমরা বাণিজ্যিক ক্ষেত্রে স্বল্পোন্নত দেশ হিসেবে যে সুবিধাগুলো পাই সেগুলো পাবো না, এবং সেটা শুধু ইউরোপ আমেরিকায় না, প্রতিবেশী ভারতের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হবে। আর তখন আমরা সামাল দিতে পারবো কিনা, সেক্ষেত্রে ব্যবসায়ীরা 2 বছর বোধহয় সময় চেয়েছে। এটি হচ্ছে একেবারেই অর্থনৈতিক বিষয়। এর সাথে রাজনীতি না এনে দেশি বিদেশি যারা গবেষক আছে, পরিকল্পনা করছেন, আমাদের উন্নয়ন সহযোগীরা আছেন, তাদের নিয়ে এ ব্যাপারে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হওয়া উচিত, এ ব্যাপারে একটা যৌক্তিক সিদ্ধান্ত হওয়া উচিত। আবার এলডিসিতে থেকে গেলে আমাদের কি কি সংকট, আর সেটাও দেখার উচিত। আর আমরা কতদিন এলডিসিতে থাকবো? বাংলাদেশের অনেক আগে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, অনেক দেশ এলডিসির থেকে উত্তরণ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখনও স্বল্পোন্নত থাকবো স্বাধীনতার 54-55 বছর পর, সেটাও কোনো কাম্য না। আমরা তো কেউ উন্নয়নের রোল মডেল, কেউ কি বলে এশিয়ার ব্যাঘ্র হতে চেয়েছে। এখন আমরা এতটা আমরা ভঙ্গুর হয়ে পড়লাম কেন? গত 13-14 মাসে আমরা বিগত সরকারের মানে 15 বছরে দায় দেয়, কিন্তু 14 মাসে আমরা অর্থনীতিতে কতটা এগোলো। কিছু একটা কি বলে প্রবাসী আয় বেড়েছে, রপ্তানিও অনেক ক্ষেত্রে বেড়েছে, কিন্তু তারপর তো অর্থনীতির ভঙ্গুর দশা কাটেনি। বিনিয়োগ বাড়েনি, কর্মসংস্থান বাড়েনি। একটা দেশের অর্থনীতি দাঁড়ায় বিনিয়োগের উপর, কর্মসংস্থানের উপর, আর সেখানে কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারি। সরকার নিশ্চয়ই আরও বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই এলডিসি উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।